নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরায় কর প্রশাসনকে আরো আধুনিক ও জনবান্ধব করতে ডিজিটাল ব্যবস্থার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, ডিজিটাল পরিষেবার মাধ্যমে করদাতারা ঘরে বসেই বিভিন্ন পরিষেবা পাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে রাজ্যের রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধির কথাও তুলে ধরেন তিনি। আগরতলা প্রজ্ঞা ভবনে ট্যাক্সেস অর্গানাইজেশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে এইসব কথা বললেন মুখ্যমন্ত্রী। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো ট্যাক্সেস অর্গানাইজেশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর প্রশাসনের আধুনিকীকরণ এবং ডিজিটাল পরিষেবার সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। নির্ধারিত সময়ে অফিসে গিয়ে দ্রুত পরিষেবা পাওয়া সম্ভব হবে। এতে সাধারণ মানুষের সময় বাঁচবে এবং প্রশাসনিক কাজও আরো স্বচ্ছ ও গতিশীল হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার ভাবনা অনুসরণ করে ত্রিপুরাও ডিজিটাল ত্রিপুরা গড়ার পথে এগিয়ে চলেছে। বর্তমানে রাজ্যে মন্ত্রিসভা থেকে শুরু করে জেলা, মহকুমা, এমনকি ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত ই অফিস ব্যবস্থা চালু হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণ কাগজবিহীন করার ক্ষেত্রে বড় সাফল্য। তিনি জানান, 1976 সালে 1 জুলাই মাত্র 2টি ট্যাক্স চার্জ অফিস নিয়ে যাত্রা শুরু করেছিল এই সংস্থা। তখন বার্ষিক রাজস্ব সংগ্রহ ছিল মাত্র 53 লক্ষ টাকা। বর্তমানে সংস্থার অধীনে রয়েছে 15টি টেরিটোরিয়াল চার্জ এবং 4টি এনফোর্সমেন্ট উইং রয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, আধুনিকীকরণ ও ডিজিটাল প্রক্রিয়ার ফলে 2025-26 অর্থবর্ষে সংস্থাটি মোট 2820.2 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। এর মধ্যে জিএসটি বাবদ প্রায় 1755 কোটি টাকা, ভ্যাট থেকে 550 কোটির বেশি এবং ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট ভ্যাট থেকে 379 কোটির বেশি রাজস্ব আদায় হয়েছে। তিনি বলেন, বর্তমানে রাজ্যের মোট নিজস্ব রাজস্বের প্রায় 85% আসে ট্যাক্সেস অর্গানাইজেশনের মাধ্যমে। পাশাপাশি করদাতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে নিবন্ধিত করদাতার সংখ্যা ছিল প্রায় 16,000, বর্তমানে তা বেড়ে 34,000-এ পৌঁছেছে। এই রাজস্বের যে টাকা তার প্রায় 85%-ই বেশি আসে ট্যাক্সেস অর্গানাইজেশন থেকে। যতগুলো রাজস্ব আছে 85% এখান থেকে আসে। এবং শুধু তাই নয়, করদাতার সংখ্যাও অনেক কিন্তু বেড়েছে। আগে 2016-17কে যদি আমি বেস লাইন ধরি, সেখানে সংখ্যা ছিল মাত্র 16,000, আর আজকে সেখানে দাঁড়িয়েছে 34,000। কিন্তু আমরা বলবো আরও যাতে করদাতার আরও বেশি বাড়ে, সেটা সম্ভব হবে যখন এই ইজ অফ ডুইং বিজনেসের ব্যবস্থা যেহেতু আপনারা করেছেন, আমি নিশ্চিত যে আগামী দিনেও সেটা বাড়বে। এবং এতে করে প্রমাণ করে যে আমাদের অর্থনীতি কিন্তু অনেকটা, যে এই যে অ্যামাউন্টটা, তাতে প্রমাণ করে আমাদের অর্থনীতিরও কিন্তু। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজস্ব আদায়ের এই ধারাবাহিক বৃদ্ধি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং ব্যবসা বাণিজ্যের বিকাশেরই প্রতিফলন। জেন জি তথা নতুন প্রজন্ম অনলাইন লেনদেনের মাধ্যমে ট্যাক্স প্রদানের আগ্রহী রয়েছে। রাজ্যের মানুষের মধ্যে কর প্রদানের সচেতনতাও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে বলে মুখ্যমন্ত্রী প্রশংসা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আত্মসমর্পণকারী 2 নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ এর প্রতিনিধিরা আজ পুলিশের মহাপরিদর্শক কৃষ্ণেন্দু চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে পুনর্বাসন, উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে। বৈঠক নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া আত্মসমর্পণকারী জঙ্গিদের।
আত্মসমর্পণকারী নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ এর প্রতিনিধিরা পুলিশের মহাপরিদর্শক কৃষ্ণেন্দু চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জানা গেছে, বৈঠকে আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসন, সামাজিক মূলধারায় সম্পূর্ণভাবে যুক্ত হওয়া, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এবং তাদের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষই শান্তি, সম্প্রীতি এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। আত্মসমর্পণকারী সদস্যদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় করা হয়। বৈঠক সম্পর্কে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় আত্মসমর্পণকারী জঙ্গিদের তরফ থেকে দাবি করা হয়েছে, বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক বলেই তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে। মিটিংটা খুব সুন্দর মিটিং, ভালো মিটিং। আমাদের ত্রিপুরাতে যে গভর্নমেন্ট আছেন ওনারা ভালোই চাই আমাদের জন্য, যার কারণে দফায় দফায় মিটিং হয়েছে। এই মিটিং এ আমরা অনেক কিছু জানতে পেলাম যে কি করলে কি ভালো হবে, এটাই আর কি। আমাদের ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, আমি প্রেসিডেন্ট স্বয়ং ডাইন্ডিগে আছেন, আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট পরিমল দেববর্মা পিডি গ্রুপের প্রেসিডেন্ট, এদিকে আছেন এটিটিএফ এর প্রেসিডেন্ট অলেন্দ্র দেববর্মা আছেন, ভাইস প্রেসিডেন্ট এটিটিএফ, এবং ওনাদের অ্যাডভাইজার আছেন। আমরা আজকেও খুব সুন্দর মিটিং হয়েছে আইজিপি ইন্টেলিজেন্স সাহেবের সঙ্গে, উনি খুব ভালো মিটিং করেছেন। আজকে এই মিটিং এর পরে আমাদের আরো আশা রাখি যে সরকার এবং যারা গভর্নমেন্ট এজেন্সিসরা আমাদের জন্য ভালোই দেখবেন, এটাই আর কি। আমার নাম প্রসেনজিৎ দেববর্মা, এলাই স্বাস্থ্যকর। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খোয়াই জেলার প্রবীণ বিজেপি নেতা ও দলের দুর্দিনের কর্মী প্রমোদ রঞ্জন দাস বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার খবর পেয়ে প্রদেশ বিজেপি সভাপতির নির্দেশে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন দলের নেতারা। পাশাপাশি পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খোয়াই জেলার প্রবীণ বিজেপি নেতা ও দলের দুর্দিনের কর্মী প্রমোদ রঞ্জন দাস। তার অসুস্থতার খবর পেয়ে প্রদেশ বিজেপি সভাপতির নির্দেশে হাসপাতালে যান দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। সঙ্গে ছিলেন খোয়াই জেলা বিজেপির সভাপতি সমীর কুমার দাস এবং মণ্ডল সভাপতি অনুকূল দাস। নেতৃত্ব প্রমোদ রঞ্জন দাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রদেশ বিজেপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত নেতারা জানান, দলের প্রবীণ ও নিবেদিত প্রাণ কর্মীদের পাশে সব সময় বিজেপি রয়েছে। ভবিষ্যতেও প্রমোদ রঞ্জন দাসের চিকিৎসার প্রয়োজনে দল প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও তারা আশ্বাস দেন। বিশেষ করে গতকাল আমাদের কাছে একটা পার্টি থেকে আমাদের কাছে একটা খবর আসে, আমাদের দীর্ঘদিনের প্রবীণ নেতা, আমাদের উনি অনেক পুরনো বিজেপির আমাদের সিনিয়র নেতৃত্ব, ওনার শারীরিক অবস্থা মানে শারীরিক অসুস্থতা শুনে আমরা আমাদের কাছে পার্টিতে খবর আসে এবং গতকাল আমাদের মাননীয় প্রদেশ সভাপতি আদরণীয় অভিষেক দেবরায়জি সঙ্গে সঙ্গে উনি রাত্রে এই বিষয়ে খবর নেন এবং সঙ্গে সঙ্গে আমাকে পার্টির থেকে যা যা সহযোগিতা করার দরকার ওনার চিকিৎসার জন্য আজকে আমরা মাননীয় প্রদেশ সভাপতি ওনাকে আর্থিক সহযোগিতা করেন এবং এই চিকিৎসা চলাকালীন যা যা খরচ বাবদ সেটা পার্টি থেকে বহন করা হবে এবং পার্টি ওনার পরিবারের সঙ্গে আছে, যতদিন উনি চিকিৎসা চালায় ততদিন আমরা পার্টি থেকে দেখা হবে। তারই আজকে আমরা ওনার শারীরিক অবস্থা এখানে দেখতে এসেছি এবং মাননীয় প্রদেশ সভাপতি পরিবারের পক্ষ থেকে এই সহযোগিতার জন্য দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গতকাল থেকে অব্যাহত টানা ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত রাজধানী আগরতলার জনজীবন। একদিকে বাড়ছে হাওড়া নদীর জলস্তর, অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ব্যবসায়ী, অটো চালক ও নিত্যযাত্রীরা।
বর্ষাকালীন মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর পূর্ব আসামের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে মঙ্গলবার রাত থেকে ত্রিপুরা জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় অব্যাহত রয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 10 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা, খোয়াই, গোমতী ও ধলাই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে সতর্কতা। আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আজ 8 জুলাই 2026 থেকে আগামী 10 জুলাই 2026 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হচ্ছে। আজ মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এবং উত্তর পূর্ব আসামের ওপর একটি সার্কুলেশন থাকার কারণে ত্রিপুরার ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গত রাতে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আগরতলা শহরের বিভিন্ন এলাকা। শহরের অধিকাংশ রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও রাস্তার সংস্কার কাজ চলায় নর্দমার নোংরা জল উপচে রাস্তায় উঠে এসেছে। এমনকি বেশ কয়েকটি বাড়িতেও সেই জল ঢুকে পড়েছে। ভারী বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। স্কুল, কলেজ ও সরকারি অফিসে উপস্থিতির হার স্বাভাবিকের তুলনায় কম। অনেক মানুষই বাড়িতে অবস্থান করতে বাধ্য হয়েছেন। এদিকে টানা বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন নদ নদীর জলস্তরও বাড়তে শুরু করেছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা ভারী বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে খোয়াই শহরের একাধিক ব্যস্ততম এলাকা। রাস্তায় হাঁটু সমান জল জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুর পরিষদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় একাংশ। খোয়াই শহরে টানা ভারী বৃষ্টির জেরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। শহরের ব্যস্ততম এলাকাগুলিতে জল জমে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের নিত্যদিনের কাজে পড়তে হচ্ছে চরম সমস্যায়। বৃষ্টির জল নেমে যাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক এলাকায় দীর্ঘ সময় ধরে জল দাঁড়িয়ে রয়েছে। ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা শুরুর আগেই নর্দমা পরিষ্কার ও জল নিষ্কাশনের ব্যবস্থা যথাযথভাবে করা হলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। পুর পরিষদের গাফিলতির কারণেই প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি তাদের। করবো না করবো অতভঙ্গ পুর হয়েছে। পরিষদের ভূমিকা নিয়ে কি বলবেন? পুরো পরিষদের ভূমিকা হচ্ছে, ওখানে তার ভূমিকা আছে, কিন্তু আগে তো এই ধরনের ভূমিকা ছিল না। কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু এই যে আগের যে পুরানা ড্রেনগুলি আছিল এই ড্রেনগুলি পরিষ্কার করে দিলে এই জলটা কিন্তু নেমে যেত না। তো এই জলটা যে উঠেছে এর জন্য দায়ী কাকে করবেন? মানে তাই কি কম, এটা তো পুরসভার সবাইদের দায়িত্ব আছে। এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে বড় বড় হাই লেভেলের লোকেরা আছে। তারা যদি এটারে যদি সুন্দর ব্যবস্থা করতো তাহলে এটা আজকে এত জল হয় না, কিন্তু জল অনেক। এদিকে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে শেল্টার হাউস খোলা হয়েছে। ইতিমধ্যেই খোয়াই পুর পরিষদ এলাকায় 60টি শেল্টার হাউস তৈরি করা হয়েছে বলে প্রশাসনিকভাবে জানানো হয়েছে। নামানো হয়েছে রাবার বোট। বিভিন্ন এলাকায় প্রশাসনিকভাবে মাইকিং করা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রেখে নিম্ন অঞ্চলের নাগরিকদের গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে প্রয়োজনে শেল্টার হাউসে আশ্রয় নিতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।